উচ্ছ্বাস বর্ধমান যাচ্ছিল কাজের সূত্রে। আজকে ট্রেনেই যাচ্ছিল। হাওড়া থেকে ট্রেন ধরবে সে। ট্রেন এখনো অ্যানাউন্স করেনি। টিকিট কেটে অপেক্ষা করছে। হঠাৎই হাওড়ার ব্যস্ত স্টেশনে দেখে উর্মি খুব দ্রুত চলে যাচ্ছে। ও হাঁক দিয়ে ডাকে উর্মিকে, কিন্তু কে শোনে কার কথা। উর্মি হাঁটার স্পিড আরো বাড়িয়ে দেয়। সেই সময় একটা প্যাসেঞ্জার ট্রেন আসে, আর তার থেকে প্যাসেঞ্জাররা নামতেই ওই ভিড়ের মধ্যে মেয়েটা যেন কোথায় মিশে গেল। অগত্যা মনে একটা খচখচ নিয়ে ট্রেনে চেপে বসলো উচ্ছ্বাস। ভাবলো ফেরার সময় উর্মিকে ফোন করে নিলেই চলবে, কিন্তু কাজের চাপে আর ফোন করা হয়নি। তারপরে ফিরে যখন ফোন করলো, দেখছে যে খালি বলছে কারেন্টলি বিজি, বারবার একই কথা বলছে। তার মানে উচ্ছ্বাসের নম্বর ব্লক করে রেখেছে উর্মি। উফ, মেয়েটার এত রাগ। না হয় একটু বকাবকি করেছে, তাই বলে একেবারে ব্লক করে দেবে এইভাবে? মনে পড়লো শেষ দিন একটু বেশি অপমান করে ফেলেছিল ও উর্মিকে। উর্মি বারবার দেখা করতে বলছিল, কিছুতেই বুঝতে চাইছিল না যে উর্মির সাথে দেখা করা ছাড়াও আরো দরকারি কাজ থাকতে পারে উচ্ছ্বাসের। আগামী বছর বিয়ে করে ঘরে তুলবে মেয়েটাকে। তার আগে এত ঝামেলা ঝঞ্ঝাট ভালো না। আজই সব মিটিয়ে নেবে। উর্মির বাড়ি গিয়ে শুনল 7 দিন হলো উর্মি নিখোঁজ। থানা, পুলিশ, উর্মির অফিস কোনো কিছুই বাকি রাখেননি উর্মির বাবা মা। তারা ভীষণ ভেঙে পড়েছে। উচ্ছ্বাসের কন্ট্যাক্ট নাম্বার না থাকায় ওকে যোগাযোগ করতে পারেননি ওরা। পুলিশ স্টেশন থেকেও উচ্ছ্বাসকে যোগাযোগ করতে বলা হয়েছিল। ও সব শুনে তৎক্ষণাৎ লোকাল থানায় ছুটলো উর্মির বাবাকে সঙ্গে নিয়ে। কথাবার্তা বলে ফোন রেকর্ড দেখিয়ে উর্মিকে সেদিন হাওড়া স্টেশনে দেখতে পাওয়ার কথাও বলল। পরদিন থেকে ছুটি নিয়ে উর্মির ছবি হাতে লোকাল হাসপাতালগুলো ও হাওড়ার আশপাশের এরিয়া এবং হাসপাতালগুলো ঘুরে দেখতে লাগলো, এবং যে কটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে এই কদিনে সব নিয়ে খোঁজ খবর চলল। পরপর 3 দিন এইভাবে নানান হাসপাতাল, মর্গে খুঁজে খুঁজে ওরা সাধারণত আশা হারিয়ে ফেলতে লাগলো। বাইরে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে বেশ ভেঙে পড়ল উচ্ছ্বাস। উচ্ছ্বাসের বাবা মা ছোটবেলাতে একটা অ্যাক্সিডেন্টে মারা যান। মামার কাছে ছোটবেলা কাটিয়েছে সে। বড় হবার পর বুঝতে পেরেছিল মামি তাকে পছন্দ করেন না। তাই নিজের পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে ও চলে আসে ওখান থেকে। তারপর থেকে শুরু হয় ওর একা পথ চলা। জীবনের অনেকগুলো বসন্ত এইভাবে একা একাই কেটে যায়। তারপর একদিন উর্মি আসে ওর জীবনে, বুকে টেনে নেয় ওকে মায়ের মতো। কিন্তু আজ চোখ মুছে পুরনো স্মৃতিগুলো আঁকড়ে বাড়ি ফিরে আসে ও। 2 দিন কেটে যাওয়ার পরও খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। 3 দিনের দিন তো এক সরকারি হসপিটালের মর্গে একটা রোড অ্যাক্সিডেন্টে 4 দিনের পুরনো বেওয়ারিশ লাশ দেখে ওখান থেকেই বমি করতে করতে ফেরে উচ্ছ্বাস। ফেরার পরে কোনো রকমে স্নান করে এসে শুয়ে পড়ে। আজ আর কিচ্ছু খাবার ইচ্ছা নেই ও। মাঝরাতে ঘুম ভেঙে যায়। জ্বরে গা পুড়ে যাচ্ছে ও। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। জ্বরের ঘোরে ডাক দেয়, উর্মি, উর্মি, 1 গ্লাস জল দেবে? খুব তেষ্টা, কিন্তু কোথায় উর্মি? হঠাৎ মনে পড়ে উর্মিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সাথে সাথে মনে পড়ে যায় উর্মি জীবনে আসার পর যতবার জ্বর হয়েছে উর্মি মাথার কাছে বসে জলপট্টি দিয়ে দিয়েছে। নিজের হাতে খাবার বানিয়ে খাইয়ে প্যারাসিটামল খাইয়ে দিত। প্রয়োজনে রাতে কয়েকবার থেকেও সারা রাত জেগে ওর মাথার কাছে বসে সেবা যত্ন করেছে। মাথাটা চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে উচ্ছ্বাস। ফিরে এসো উর্মি। এইভাবে কেটে যায় প্রায় 5-6 মাস। উর্মি কোনো খোঁজ পাওয়া যায় না।
উচ্ছ্বাসেরও আজই মন নেই, মানসিকভাবে সে পুরোপুরি বিপর্যস্ত। একদিন কাজের দিদি ওর ঘর পরিষ্কার করতে গিয়ে বিছানার তলা থেকে একটা লেখা খুঁজে পেয়ে উচ্ছ্বাসকে দিল। তাতে উর্মির হাতের লেখা। উচ্ছ্বাস, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক জ্বালিয়েছি, কিন্তু আর নয়, আমি চলে যাচ্ছি সব ছেড়ে, আর আসবো না। তুমি তোমার মতো ভালো থেকো, তোমার যেগুলো ভালো লাগে সেগুলো করো। তোমায় পেয়ে সব পেয়েছিলাম আমি, কিন্তু সম্পর্কটা তোমার কাছে হয়তো খুব বেশি তিক্ত হয়ে উঠেছিল, তাই এই সিদ্ধান্ত। জীবনের সবকটা আনন্দে দুঃখে তোমাকেই চেয়েছিলাম আমি, আর কিচ্ছু নয়, একটু বেশি চেয়েছিলাম মনে হয়। তাই তুমি আমাকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিলে। তাই বলে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। শুধু একটা আক্ষেপ, তোমার হয়ে বাকি জীবনটা কাটানো হলো না আমার এই জন্মে। আমি যখন থাকবো না, একদিন হলেও তুমি ভাববে আমার কথা, হয়তো খুঁজবেও, কিন্তু খুঁজে পাবে না। আমাদের আশেপাশে যখন কিছু থাকে তখন আমরা সেই জিনিসকে খুব তুচ্ছ বোধ করি, আবার চলে গেলে সেই জিনিসের গুরুত্ব আমরা বুঝতে পারি। তুমিও পারবে। যেখানে ভালোবাসা নেই সেখানে আমিও আর নেই। চলে গেলাম, আমার ভালোবাসার নাকপাশ থেকে মুক্ত করে চলে গেলাম আমি। গুড বাই উচ্ছ্বাস, গুড লাক ফর ইউর ফিউচার্স। গুড বাই উচ্ছ্বাস, গুড বাই। হাতে লেখাটা নিয়ে মাথাটা নিচু করে বসে রইল। গলার কাছে একতলা কান্না উপড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। ফিরে এসো উর্মি, আমি আর বকবো না তোমায় কোনোদিনও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। কিন্তু না, উর্মিকে আর কোথাও পাওয়া যায়নি। উচ্ছ্বাস মাঝে মধ্যে হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেখানে ওকে দেখতে পাইনি। বাবুঘাটে গঙ্গায় একটা ফিমেল ডেড বডি ভেসে উঠেছিল উর্মির নিখোঁজে প্রায় 2 মাস পর, কিন্তু বডিটা আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। তাই কিছুদিন মর্গে রেখে পুলিশ সেটা সৎকারের ব্যবস্থা করে। উচ্ছ্বাস ওর স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করলেও আর কোনো কিছুই আগের মতো থাকে না। ও একটা চলতা ফিরতা রোবট হয়ে গেছে। বন্ধুদের সাথে উইকেন্ডে পার্টি, কাছাকাছি ঘুরতে যাওয়া, কোনো কিছুতেই ভালো লাগা খুঁজে পায় না। কেন এত অনীহা সবকিছুতে? বন্ধু বান্ধব, অফিস কলিগরা অনেক বুঝিয়েও কিচ্ছু করতে পারেনি। কাল ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজছিল ইচ্ছে করে, যেমন আগে উর্মির সাথে ভিজত। আসলে উর্মিকে যেন ফিল করতে চায় এই সব কিছুর মধ্যে দিয়ে, কিন্তু সত্যি পায় কি? বৃষ্টির জল আর চোখের জল মিলেমিশে এক হয়ে যায়। কিন্তু উচ্ছ্বাস এটা এখন বুঝতে পারে, আজকে উর্মিকে যে সব কিছুর মধ্যে এতটা মিস করছে, তা যদি সময় থাকতে করত তাহলে হয়তো ওকে হারাতে হতো না। গভীর রাতে ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর আসেও। বর্ষাকাল, পায়ের কাছে কম্বলটাও নেই। চেতনা হারানোর আগের মুহূর্তে বুঝতে পারে গায়ে যেন কেউ কম্বলটা জড়িয়ে দিয়েছে। একটা গরম ভাব অনুভব করে, আর মাথাতে জলপট্টি দিয়ে দিচ্ছে। কে যেন পরম স্নেহী। আস্তে আস্তে ঘুম এসে যায়। পরদিন সকালে উঠে দেখে সত্যি গায়ে কম্বল চাপা দেওয়া আর মাথার কাছে জলের বাটি। মাথার ভেতরে আবার সব তালগোল পাকিয়ে যায়। ও তো বাড়িতে একা, তাহলে কাল রাতে কম্বল আর জলপট্টি কে দিল? তাহলে কি উর্মি এসেছিল? কিন্তু কিভাবে আসবে? দরজা তো তালা বন্ধ ছিল ভেতর থেকে।
এইসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা করতে করতে জ্বরটা একটু কম হতে গাড়িটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চলছিল হাই স্পিডে। অন্যমনস্ক ভাবে বুঝতেই পারেনি সামনে দিয়ে একটা বিশাল ট্রাক ছুটে আসছে, আর বাঁদিকেও যাবার একটুও স্পেস নেই। কিছু ভাববার আগে গাড়ির স্টিয়ারিং ডান দিকে ঘুরে গিয়ে ছোট্ট ঝোপের মধ্যে উচ্ছ্বাসের গাড়িটা দাঁড়িয়ে গিয়ে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচল। কিন্তু ও তো স্টিয়ারিং ডান দিকে ঘোরায়নি। তাহলে চমকে মিরারের দিকে তাকাতে ও দেখলো একটা আবছা অবয়ব আস্তে করে পিছনের দিকে অদৃশ্য হয়ে গেল। আরে, চুলটা উর্মির মতো লাগলো না? তাহলে কি গত 2 সপ্তাহ ধরে উচ্ছ্বাসে অফিস কলিগরা খেয়াল করছে ও যেন বেশ খুশি খুশি আছে। জিজ্ঞেস করলে এড়িয়ে যায়, একা থাকলে কার সাথে যেন হেসে ফিসফিসিয়ে কথা বলে। কি জানি, মাথাটা হয়তো খারাপই হয়ে গেল ছেলেটার। হঠাৎ করে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরার ধুম পড়ে গেছে আজকাল ওর। রকম সকম দেখে কেউ কেউ বলছে বোধহয় প্রেমে পড়েছে ও। যে যাই বলুক, এখন কারো ফালতু কথায় আর পাত্তা দেয় না উচ্ছ্বাস। ও ভালো আছে, সত্যি ভালো আছে। আজকাল বাড়ি ফেরার পথে উর্মির পছন্দের ড্রেস ও নানান জিনিস নিয়ে যায়। ও বেল বাজালে দরজা অটোমেটিক খুলে যায়। তারপর ওর আনা ড্রেসটা পরেও দেখায় ছায়ামূর্তিটা। নীল রং এখনো কি সুন্দর মানায় ওকে। ওরা একসাথে খাবার খায়, একসাথে মুভি দেখে, একসাথে চিয়ার্স করে। ওর উর্মি ওকে গানও শোনায়। সেদিন রাতে হঠাৎ অফিস কলিগ পলাশের ফোন। বলছে আমার শালি আছে, সুন্দরী, শিক্ষিতা, পাত্র খুঁজছে ওরা। আমার তোর কথা মনে হলো। আমার শ্বশুরবাড়ির কাছেই, যাবি না কি সামনে রবিবার? উচ্ছ্বাস অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের জন্য যাব? সেটা তো বলবি। পলাশ একটু বিরক্ত হয়ে বলে ওঠে, ঠাট্টা করছিস নাকি? মেয়েটাকে দেখে আসবি, পছন্দ হলে বিয়ে করবি, আবার কি? উচ্ছ্বাস হেসে উত্তর দেয়, একটাকে নিয়ে পারছি না, আবার আরেকটা বিয়ে? বলে ফোন রাখতে সোফায় রাখা একটা কুশান উড়ে এসে সজোরে ওর মুখের উপর পড়ে। হাসতে হাসতে সেও একটা পিলো হাতে তুলে নিয়ে ছুটতে ছুটতে বলে, দাঁড়াও, তাই একবার হাতের কাছে, তারপর দেখাচ্ছি তোমার মজা। আজকের গল্পটা এখানেই শেষ হলো, কিন্তু উপসংহারে আর একটা কথা বলতে চাই। সময় থাকতে নিজের ভালোবাসার মানুষকে কাছে টেনে নিন। সত্যিকারের ভালোবাসা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না।